This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই সন্ধ্যের সুপার প্রাইম টাইম। এই মুহূর্তে নিউজ ডেস্ক থেকে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আমাদের সহকর্মী মধুকল্পিতা এবং তনিষ্ঠা রয়েছেন নিউজ রুম এবং নিউজ স্টুডিও থেকে। শুরুতেই আমরা যে খবরে চোখ রাখবো, আরজিকর হাসপাতাল। আরজিকর হাসপাতালে লিফটে যেভাবে একজনের মৃত্যু হলো, ভয়াবহ বললেও কম বলা হবে। গতকাল আমরা শুনেছিলাম আরজিকর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি বলেছিলেন যে প্রত্যেকটা লিফটে লিফটম্যান থাকবে। তার সেই আশ্বাস বা সেই আদেশের পর গতকাল দেখতে পাওয়া গিয়েছিল বেশ কয়েকটি লিফটে লিফটম্যানরা রয়েছেন, সেখানে টুলে তারা বসেছেন, সেই টুল ভেতরে রাখা হয়েছে। কিন্তু তারপর পরিস্থিতি, অবস্থা, দৃশ্য যে কে সেই, সেরকম আরও ভয়াবহ ছবি দেখাবো। আরজিকর হাসপাতালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর সুপারের এহেন নির্দেশ পরেও কিন্তু আজ বিকেল 4টের পর থেকে দেখা যাচ্ছে যে টুলগুলো রাখা হয়েছিল লিফটম্যানরা বসবেন বলে, সেই টুলগুলোও নেই। অর্থাৎ আরজিকর হাসপাতালে এরকম একটা মর্মান্তিক, ভয়াবহ, লজ্জাজনক ঘটনার পর যে কে সেই পরিস্থিতি। কেন এত ঢিলেমি, কি কারণে এত ঢিলেমি? সুপার নির্দেশ দেওয়ার পরেও কেন সেই নির্দেশ মানছে না? কি কারণে নির্দেশ অগ্রাহ্য করছে? কোথায় গাফিলতি? এই প্রশ্নগুলো, এই ছবিগুলো আরও একবার প্রকট করছে। দেখুন, এই মুহূর্তে আপনাদের দুটো ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে যে দুটো ছবি দেখছেন, একদিকে এমার্জেন্সি ওয়ার্ডের ছবি, এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে যে লিফট, অন্যদিকে ট্রমা কেয়ারের বাইরে যে লিফট। সেই দুটো লিফটেই দেখতে পাওয়া যাচ্ছে কোনো রকম লিফটম্যান নেই, কোনো টুল নেই। ট্রমা কেয়ারের লিফটম্যান নেই, কোনো টুল নেই। এই আরজিকর হাসপাতালে ট্রমা কেয়ারের সামনে লিফটে কি ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছে। দুর্ঘটনা বললে কম বলা হয়, তার কারণ এই ঘটনা যে সমস্ত গাফিলতির প্রশ্ন সামনে আনছে তাকে শুধুমাত্র দুর্ঘটনা বলে এই ঘটনাকে লঘু করা যাবে না। তার কারণ কেন লিফটম্যান ছিল না সেদিন, কেন একজনকে 2 ঘন্টা আটকে থাকতে হলো, এক বাচ্চার তার ট্রিটমেন্ট করতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে তার বাবাকে কেন প্রাণ দিতে হলো, সে প্রশ্ন এই ঘটনা আরও একবার তুলছে। কিন্তু তারপরেও গাফিলতির ছবি যে কে সেই আরজিকর হাসপাতালে। সকাল 7টার সময় গিয়েছিলাম, তখন তো দেখলাম ছিল না কেউ। তখন আমরা টুল ছিল, লোকটা ছিল না। আমরা তো আমাদের মতো গিয়ে উঠে গিয়ে ওপরে গিয়ে ছেলেরকে খাইয়ে টাইয়ে দেওয়ার 9টার সময় না টুল থাকে, আমরা নিজেরাই সব নেমে আসি। কালকের পর থেকে আজকে বলেছিল যে টুল নিয়ে ভেতরে বসবে। কালকে ছিল, আজকে দেখছি না। সে কি নেই না আশপাশে গেছে? আমি যা বলতে পারছি না, কি কোথায় গেছে কি না গেছে বলতে পারছি না। 24 ঘন্টার মধ্যে আশ্বাস মিলেছিল লিফটের মধ্যে থাকবে টুল, আর টুলের ওপর থাকবেন একজন লিফটম্যান। কিন্তু 24 ঘন্টা পরে টুল থাকলো, দেখা গেল না লিফটম্যানের। সেরকমই বলছেন রোগীর আত্মীয় পরিজনরা। ক্যামেরায় সূর্যেন্দু সংশ্লেষণ, টিভি9 বাংলা। না লিফটম্যান ছিল না, টুল ছিল, লিফটম্যান ছিল না। না লিফটম্যান ছিল না, টুল ছিল। আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি কত লেগেছিলেন? আমি 6th ফ্লোরে, 6তলায় গিয়েছিলাম। টুল ছিল, মানে কোনো লিফটম্যান ছিল না ওতে, খালি পেশেন্ট পার্টে যাওয়া আসা করছিল। তারপরে ওটা ঘটনা ঘটার পরে ওটা পুরো বন্ধ আছে, সিল করা। সেটা তো বন্ধ আছে। আপনি যে আজকে যে লিফটটা ব্যবহার করেছেন, যখন গেলেন তখন টুল ছিল না লিফটম্যান ছিল? না, খালি টুল ছিল, লিফটম্যান ছিল না। এই মাত্র ফিরে এলেন? এখন কয়েক মানে আধা ঘন্টা, 1 ঘন্টার মতন কি 1.5 ঘন্টার মতো দেখছি এখন আছে। শুনলেন কি বলছেন প্রত্যক্ষদর্শীরা, কি বলছেন রোগীর আত্মীয় স্বজনরা। কোথাও টুল আছে, লিফটম্যান নেই, কোথাও লিফটম্যান আছে, টুল নেই। কিন্তু গতকাল আরজিকর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় কি বলেছিলেন তিনি, না আমি রিপিট করছি না, তার মুখ থেকে শুনুন গতকাল তিনি কি বলেছিলেন। দেয়ার ইজ সাম নেগলিজেন্স, এটা তো মানতেই হবে আমাকে। তার মানে অ্যাক্সিডেন্টাল ডেথ তো যদি আমরা আরও বেশি আগে থেকে যদি কন্টিনিউয়াসলি লিফটে যদি লিফটম্যান থাকতো, মৃত্যু কখনোই হতো না। তো সেইভাবে ধরতে গেলে যে আপনি যদি বলেন যে এটাকে প্রশাসনিক ব্যর্থতা, আমি নিশ্চয়ই মেনে নিচ্ছি দেয়ার ওয়াজ আ ফল্ট, বাট এই ফল্টটা যেন পুনরায় রিপিট যাতে না হয়। 32টা লিফট আরজি করে আছে, প্রত্যেক লিফটের ভিতরে লিফটম্যান না থাকলে এই লিফটার কাউকে আমরা অ্যালাউ করছি না। আমাদের কাছে এই অভিযোগপত্র কোনোদিন আসেনি যে লিফটম্যান থাকে না, যেটা আমরা আজকে জেনেছি। এবং এটা তো একটা কাঙ্ক্ষিত ব্যাপার যে সব জায়গায় লিফটম্যান থাকতে হবে।
তাই জন্য আমি আবার বলছি ইটস অ্যান এসওপি অ্যান্ড ইট উইল বি ফলোড ফ্রম টুডে অনলি, যে যতগুলো লিফট আরজি করে আছে প্রত্যেক লিফটের বাইরে নয়, এবার থেকে ভিতরে একটা স্টুল নিয়ে যেরকম আমরা বিভিন্ন জায়গায় দেখি লিফটম্যান বসে থাকবে, তাহলে যে যান্ত্রিক ত্রুটি হয় এরকম ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তাই জন্য এবার থেকে সমস্ত লিফটে আরজি করে উইল বি অলওয়েজ ম্যান্ড বাই আ লিফটম্যান ইনসাইড। আরজিকর হাসপাতালের সুপার তিনি বলছেন যে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে তিনি ওই নির্দেশ দিচ্ছেন প্রত্যেকটা লিফটে যেন লিফটম্যান থাকে। কিন্তু এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের আরও একবার দেখাচ্ছি। এই মুহূর্তে আমার দুপাশে যেই দুটো ছবি দেখতে পাচ্ছেন, সেই দুটো ছবি আরজিকর হাসপাতালের। একটা হচ্ছে এমার্জেন্সি ইউনিটের সামনে, একটা হচ্ছে ট্রমা কেয়ারের সামনে। দেখুন ছবি দুটো, সেখানে লিফট আছে, টুল নেই, লিফটম্যান নেই। সুপার এই ঘটনা ঘটার পর আরজিকর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় এই ঘটনা ঘটার পর তিনি নির্দেশ দিলেন, এক প্রকার আশ্বস্ত করলেন যে না, সবকটা লিফটে লিফটম্যান থাকবেন, টুল থাকবে, সেই টুলে লিফটম্যানরা বসে থাকবেন। দেখা গেল টুল আছে, লিফটম্যান নেই। বিকেলের পর থেকে দেখা গেল লিফটম্যানও নেই, টুলও নেই। সেই ছবি আরও একবার আপনাদের দেখাচ্ছি। একজন রেসিডেন্ট ডক্টর, একজন চিকিৎসক, তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, তবে তার আগে সেই ছবি দুটো আরও একবার দেখাচ্ছি। ট্রমা কেয়ারে কি ট্রমাটাইজড সিচুয়েশন আরজিকর হাসপাতালের এই ছবি দুটো প্রমাণ করে। কেন এরকম একটা ভয়াবহ, নক্কারজনক, লজ্জাজনক ঘটনা ঘটার পরেও এই ছবি রিপিট হচ্ছে, এই ছবি আবারও দেখা যাচ্ছে। এই প্রশ্ন শুধু আমাদের নয়, প্রশ্ন এই মুহূর্তে যে কোনো সংবেদনশীল মানুষের। দেখুন আরো একবার এই ছবি সব কথা বলছে। না, সব জায়গাতে তো নেই এখনো অবধি, কিন্তু কয়েকটা লিফটে হয়েছে, কিন্তু সবগুলোতে এখনো অবধি হয়নি। যেমন ধরুন ট্রমা সেন্টারের লিফটের কথা যদি বলি, তাহলে ট্রমা সেন্টারের লিফটে আজকে যে লিফটটা ভেঙে পড়েছিল, মানে যে লিফটটায় কালকে দুর্ঘটনাটা ঘটেছে, সেই লিফটের পাশের লিফটটাতে আপাতত লিফটম্যানকে আমি দেখতে পেলাম। উল্টো দিকের আরেকটা যে লিফটটা আছে ট্রমা সেন্টারের, যে থার্ড যে লিফটটা আছে, সেই লিফটটাতে কিন্তু আমি লিফটম্যান দেখতে পাইনি। ঠিক আছে, এমার্জেন্সি বিল্ডিংয়েও খোঁজ নিয়ে জানলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়েরও সব লিফটে কিন্তু লিফটম্যান নেই। তো সব লিফটে এখনও অবধি লিফটম্যান দেওয়া সম্ভব হয়নি। আমরা কালকে যখন কথা বলতে গেছিলাম স্টুডেন্ট বডি এবং রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আরজিকরের পক্ষ থেকে, তখন সুপার যেটা জানালেন যে 32টা প্রায় লিফট আছে আরজিকর মেডিকেল কলেজে, যার 4টে শিফটে যদি একজন করে লিফটম্যান লাগে, প্রায় 120-র ওপরে লিফটম্যান লাগবে। যে সংখ্যক কর্মী বা লিফটম্যান এখন তাদের কাছে নেই, ফলে তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব সেটাকে নিয়ে আসার। হাসপাতালে গিয়েছিলেন নিজের ছেলের চিকিৎসা করাতে, আর সেখানে গিয়ে তিনি তার স্বামীকে হারালেন। ভয়ঙ্কর বিপর্যয়ের সময় লিফটেই ছিলেন স্ত্রী। ট্রমার মধ্যেই গতকালকের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন TV9 বাংলাকে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার, চোখের সামনে স্বামীর শরীর থেকে রক্ত ঝরতে দেখেছি, মেলেনি কারোর সাহায্য। গতকালকে সেই অভিজ্ঞতার কথা শোনালেন সোনালী দত্ত বন্দ্যোপাধ্যায়। শুনুন। বেসমেন্টের নিচে গর্তে পড়ে গেছে, তারও নিচে মাঝে ফেসে ওপরে একদম কিছুটা নিয়ে গেছে, থেমে গেছে, আবার যে চালু করেছে আমার হাতে এসে পড়েছে। তারপরে কখন আপনারা কি পায়ে হাতে কোথায় লেগেছে? আমার আঘাত লেগেছে, দিয়ে ছেলে তখন ছেলেকে তো পড়ে গেলাম আমরা দুজনে, যে গর্তের মধ্যে অন্ধকারে গর্ত, ওকে তখন আমি যেখানটাতে আমরা ফেসে গেছিলাম উপরে গ্রিল ছিল, উপরে ওকে চাপিয়ে দিলাম। তারপরে আবার দরজাটা বন্ধ হয়ে গেল, ও দরজার রেলিং এর মাঝেই ওখানে চুপ করে বসে থাকি, আর সমানে ও চিৎকার করছে, আমিও চিৎকার করছি। বলেই যাচ্ছি, শুনতে পাচ্ছি কি পাচ্ছি না, আমি তো কিছু জল দাও, কিছু বাঁচানো যাবে না, ওরা ভাবছে আমরা শুধু আটকা, কিন্তু এই যে অ্যাক্সিডেন্টটা ঘটে গেছে ওরা তো বুঝতে পারছে না, বলছি রক্তারক্তি। কতক্ষণ রাখতে 2024-এর অগস্টের পর 2026-এর মার্চ, তিলোত্তমা ধর্ষণ খুনের কতগুলো দিন কাটলো? 1 বছর 7 মাস। আর তারপরে আরও একটা বিতর্কে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল। 2 ঘন্টার বেশি লিফটে আজকে মৃত্যু নাগেরবাজারের বাসিন্দার। চোখের সামনেই স্বামীর আত্মচিৎকার সত্ত্বেও বাঁচাতে পারেননি স্ত্রী। চাইলেও মৃত্যুর কোলে ঢলে পড়া স্বামীকে জল দিতে পারেননি স্ত্রী। কার গাফিলতিতে বৃদ্ধ মা বাবা হারালেন সন্তানকে?
কার গাফিলতিতে বাবাকে হারালো ছোট্ট শিশুটি? পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে। তাহলে কি সবকিছু শেষ? আর এমনটা হবে না, কে দেবে তার গ্যারান্টি? প্রশ্ন TV9 বাংলা। সত্যি এই কথাটা প্রিন্সিপাল সুপারের কানে পৌঁছাচ্ছে না, স্বাস্থ্য সচিব স্বাস্থ্যমন্ত্রীর কানে পৌঁছাচ্ছে না। আমি এটাই আশ্চর্য হচ্ছি সবচেয়ে বেশি আগে। এই প্রিন্সিপাল সুপার এরপরেও ক্ষমতায় বসে থাকে, এই স্বাস্থ্য সচিব ক্ষমতায় বসে থাকে, এই মুখ্যমন্ত্রী সেইখানে স্বাস্থ্যমন্ত্রী সেই হিসাবে বসে থাকেন। এরা কি নির্লজ্জিদের কি এতটুকু মানবতা নেই? আমার প্রশ্নটা সেই জায়গায়। 2024-এ পরের থেকে 2026 মার্চ আজকের কালকে দুপুর পর্যন্ত পরিষ্কার বোঝা গেছে RG কর যেখানে ছিল ঠিক সেখানেই আছে। একটা লোক যদি এই দায়িত্ব নিয়ে একটা 1.5 ঘন্টা ধরে একটা লোক ওর মধ্যে আজকে ওইভাবে একটা লোক মরে গেল, তার হাত কেটে গেল, রক্তক্ষরণের চোটে মরে গেল, তাকে চিকিৎসা করলে সে অবশ্যই বেঁচে যেত। তাহলে তো একটা হাত নষ্ট হতো, তাহলে তো বেঁচে থাকতো। এটা কি হচ্ছে নাকি রাজ্যে? আমার দাদা যেভাবে থেতলেছে, নামেছে, উঠেছে, নামিয়েছে, ওদেরকেও তেমন করা উচিত। 5 জন যেন শাস্তি যেন পায়, চরম শাস্তি পায়। হ্যাঁ, আর আমাদের যে আমার বৌদিকে, এই আমার ভাইয়ের বউকে যেন চাকরি পায়, পার্মানেন্ট চাকরি পায় এবং গভর্নমেন্ট সার্ভিস পায়। বাচ্চাটাকে তো মানুষ করতে হবে বলুন। ঠেলা গাড়ি ঠেলবে বা লোকের বাড়ি ঝেঁটা মারবে, ওইসব চাকরি আমি চাই না। আমাকে পার্মানেন্ট একদম মানে সরকারি চাকরির জন্য একটা, কারণ ওর বাচ্চাটার ভবিষ্যৎ আছে এবং ওর নিজেরও ভবিষ্যৎ রয়েছে, তার জন্য একটা সরকারি ভালো যাতে পার্মানেন্ট চাকরি দেওয়া হয়, কারণ ও এডুকেটেড মেয়ে, তার জন্য ও যাতে সেটা পায়, যাতে ও ফিউচারটা ওর ভালো হয়। যারা এটার জন্য জড়িত তাতে যাতে পানিশমেন্ট হয়, যাদের নেগলিজেন্সের জন্য এই ঘটনাটা ঘটলো, কারণ ঘটনাটা পুরোপুরি নেগলিজেন্সির জন্য হয়েছে। আরেকটা জিনিস, কোর্টে উঠলে তো কোর্টে উঠবে, বেল হয়ে যায়, সে নট বেলটা যেন না পায়, ওদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি। আমি ওর পিসি হয়ে বলছি, আমাদের বুক ফেটে যাচ্ছে, আমাদের সন্তান চলে যাচ্ছে। স্বজন হারানোর হাহাকার শুনলেন। এরপর এই ঘটনা ঘটার পর কি হয়েছে? ঘটনা ঘটার পর 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। সেই 5 জনের মধ্যে 3 জন লিফটম্যান, বাকি 2 জন নিরাপত্তারক্ষী। কিন্তু প্রশ্ন হচ্ছে যে গাফিলতির দায়ে কি শুধুমাত্র এই 5 জনকে অ্যারেস্ট করেই ছেড়ে ফেলা যাবে? এই প্রশ্ন আরও একবার রাখলাম আমরা। RG করের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কর্তব্যে গাফিলতির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 5 জনের মধ্যে 3 জন লিফটম্যান, 2 জন নিরাপত্তারক্ষী। তাদের 27শে মার্চ পর্যন্ত পুলিশে হেফাজত হয়েছে। ট্রমা কেয়ারে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক ডিপার্টমেন্ট। তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা। RG করের লিফটে সেখানে 2 ঘন্টারও বেশি সময় ধরে আটকে থেকে মৃত্যু হয়েছে একজনের। ইতিমধ্যে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বলুন তো, এই যে ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনার দায়টা ঠিক কার কার উপরে থাকছে? দায় কি শুধুমাত্র এই 5 জনেরই? লিফটে গন্ডগোল, তারপরেও কেন চালু রাখা হয়েছিল? লিফটের রক্ষণাবেক্ষণে কাদের দায়িত্ব? অভিযোগ, প্রয়োজনের সময় ফোনে পাওয়া যায়নি লিফটের সুপারভাইজার বা ম্যানেজারকে। বেসমেন্টে লিফটের দরজায় তালা দেওয়া ছিল, কেন কেউ তালা খুলতে এগিয়ে যাননি? 2 ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধারের জন্য কাউকে পাওয়া যায়নি কেন? হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুধুমাত্র লিফটম্যানের দোষ দিয়ে বিষয়টাকে আড়াল করার চেষ্টা করলে চলবে না। অতএব আমি মনে করি এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে আজকেই পদত্যাগপত্র দিয়ে দেওয়া দরকার। কারণ তিনি পশ্চিমবাংলার স্বাস্থ্যকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় নিয়ে গেছেন। একদিন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ছিল 1 নম্বর, আর আজকে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা বলে কিছু নেই। সেই কারণে আমি মনে করি এর জন্য পুরোপুরি এই স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী এবং অবিলম্বে তার পদত্যাগ। এটা মর্মান্তিক ঘটনা। ভোটের বাজারে সব ঘুরে বেড়াচ্ছে, তো এখানে আসুক, সবাই দেখুক আজকে মানুষের কি পরিস্থিতি। মানুষের যে হাল হকিকাত বুঝতে পারবেন এই চোখের জল, চোখের কান্না থেকে। কি বলছেন তার পরিবারের লোক। আমরা আইনি সহযোগিতা দেব, আমরা পরিবারের সঙ্গে রয়েছি, আমাদের লোকাল যারা রয়েছেন এখানে তারা থাকবেন, এবং আমরা মনে করি এর বিচার যতক্ষণ না হচ্ছে এই লড়াই কিন্তু চালিয়ে যেতে হবে। অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। এটা কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয়।
এটা রাজ্য সরকার সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা করে দিয়েছে। এবার স্থানীয় যে প্রশাসনগুলি রয়েছে, যাদের দেখভাল করার কথা, কেউ চুক্তিভিত্তিক হতে পারে, কেউ ভিত্তিক হতে পারে, তো কোথায় গাফিলতিটা হয়েছে বা কোনো যান্ত্রিক ত্রুটিতে কি হয়েছে, তো এরা তাদের দায়িত্ব নিতে হবে। সেটা তো অতীন ঘোষ পরিষ্কার করে বলেছেন। আচ্ছা, আমি শুধু বলছি আমরা কাউকে জাস্টিফাই করছি না, খারাপ ঘটনা দায়িত্ব নিতে হবে, কিন্তু শুভেন্দু বড় বড় কথা বলছে। আরে ওড়িশার আইসিসিউতে আগুন লেগে 10 জন পুড়ে মারা গেল, ফলে খারাপ ঘটনা খারাপ ঘটনা। আরজি করের ঘটনা দুর্ভাগ্যজনক, অবাঞ্ছিত। যে মারা গেছে তিনি আমাদের সদস্য, মানে আমাদের সমর্থক ছিলেন, তাদের পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। নিশ্চিতভাবে সরকার গোটা বিষয়টা দেখছে, কিন্তু এই নিয়ে রাজনীতির কোনো অবকাশ নেই। দেখুন, এই একটা মৃত্যু অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছে। শুধু আরজি কর মেডিকেল কলেজ নয়, শহর কলকাতার অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে, সেই মেডিকেল কলেজগুলোর লিফটগুলো, সেই লিফটগুলোর কি অবস্থা? আরজি করের লিফট বিপর্যয় তুলে দিয়েছে প্রশ্নটা। বিভিন্ন হাসপাতালে গিয়ে তারই তথ্য তালাশ TV9 বাংলার। কোথাও লিফটম্যান থাকেন না, কোথাও আবার রক্ষণাবেক্ষণে গাফিলতি। মেডিকেল থেকে NRS, রোগীর পরিজনদের অভিজ্ঞতার কথা শুনল TV9 বাংলা। কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। হ্যাঁ, উনি বাইরে বসে দুজন করে বসে থাকেন। হ্যাঁ, সাহায্য করেন, অনেকে হেল্প করেন। লিফটে যে আছে, রাত্রিবেলা লিফটের লোক থাকে না, লিফটে লোক থাকে না। তখন দরকার পড়লে লিফটে ওই যে আমরা নিজে নিজে যাচ্ছি, দাবি দিয়ে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। এই মুহূর্তে আরো একটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। ভবানীপুর কেন্দ্রে বলা হলো, সেখানে নির্বাচনী প্রচারের জন্য যে সমস্ত পোস্টার, ব্যানার ইত্যাদি লাগানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই পোস্টার ব্যানার কেউ বা কারা এসে ছিঁড়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, বিজেপির তরফ থেকে সরাসরি অভিযোগ করা হচ্ছে। এক্ষেত্রে একে অপরের দিকে পাল্টা অভিযোগ, কিন্তু তৃণমূল বলছে যে এই ঘটনা বিজেপির কর্মী সমর্থকরা ঘটিয়েছে। তৃণমূল তরফ থেকে সরাসরি অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের দিকে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভবানীপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় ব্যানার, পোস্টার, হোর্ডিং লাগানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। অভিযোগ, আজ দুপুরে চক্রবড়িয়া রোড সাউথ এলাকায় বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিজেপি কর্মীরা তৃণমূলের লাগানো পোস্টার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। এরপরেই কাউন্সিলর অসীম বসু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ভবানীপুর থানার সামনে জমায়েত করেন। পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় নির্দিষ্টভাবে বেশ কয়েকজন বিজেপি কর্মীর নামে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুপ্রিয়, কি অভিযোগ, যাদের দিকে অভিযোগের আঙুল তারা কি বলছেন? এই মুহূর্তে ভবানীপুর থানার পুলিশ তারা এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ করেছে? দেখো, তৃণমূলের তরফ থেকে কিন্তু একেবারে নির্দিষ্টভাবে বিজেপি কর্মী সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তোলা হচ্ছে, এবং সেক্ষেত্রে তারা যেটা দাবি করছে, তৃণমূল যেটা দাবি করছে যে আজ দুপুরে ভবানীপুর বিধানসভার অন্তর্গত চক্রবেড়িয়া রোড সাউথ এই এলাকাতে নির্বাচনী প্রচারের জন্য তৃণমূলের তরফ থেকে যে সমস্ত ব্যানার, পোস্টার, হোর্ডিং লাগানো হয়েছিল, তার মধ্যে বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলা হয় এবং সেগুলো ছিঁড়ে ফেলে বিজেপি কর্মী সমর্থকেরা। আর সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের তরফ থেকে আরো যেটা দাবি করা হচ্ছে যে বিজেপি বয়কট, এ ধরনের নির্দিষ্ট কিছু ব্যানার বা পোস্টার, সেগুলোকেই কিন্তু বিজেপির তরফ থেকে ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে কিছু সময় আগেই কাউন্সিলর অসীম বসু সহ আরো যারা স্থানীয় বিজেপি যথার্থ অনুমতি নিয়ে বিভিন্ন বাড়ির কাছ থেকে যেরকমভাবে নেওয়া হয়, সেগুলি নেওয়ার পরেও সেগুলি তারা ছিঁড়ে দিয়েছে। এবং তারপরে আমরা সেই মুহূর্তে ঘটনাস্থলে আগে পুলিশকে এই খবর দিই, পুলিশ আসে আমাদের আগেই পৌঁছয় এবং আমরাও সেখানে গিয়ে পৌঁছই এবং তারপরে দেখি যে বয়কট বিজেপি এবং অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার জয় নিশ্চিত করার জন্য দিকে দিকে যে সমস্ত আমরা ব্যানার, হোর্ডিং টাঙিয়েছি, সেইগুলি সমস্ত ছিঁড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাবো। আজ সকালে কিন্তু একই রকম অভিযোগ বিজেপির তরফ থেকে এসেছিল, যে কারণে শুরুতে আমি বললাম যে বিজেপির তরফ থেকে অভিযোগ সকালে এসেছিল, কিন্তু তারপরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ আসে যে তাদের ব্যানার, পোস্টার ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ পাল্টা অভিযোগ, সরগরম ভবানীপুর এলাকা। দেখুন এই মুহূর্তে পরপর দুটো ছবি। কালীঘাট চত্বর বললে আরো নির্দিষ্টভাবে বলা হয়। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে বিজেপির কর্মী সমর্থকরা তাদের ব্যানার, পোস্টার ছিঁড়ে দেয়। অন্যদিকে আজ সকালে বিজেপি অভিযোগ করেছিল যে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের লাগানো ব্যানার, পোস্টার ছিঁড়ে দেয়।
থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা ইতিমধ্যেই থানাতে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, এমনকি নির্বাচন কমিশনের কাছেও তাদের তরফ থেকে গোটা বিষয়টি জানানো হবে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ না হলে আগামীতে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। দেখুন, বিজেপির এবারে পাখির চোখ হচ্ছে এ রাজ্য অর্থাৎ বাংলা, এবং যেমনটা জানা যাচ্ছে আগামী সপ্তাহেই রাজ্যে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, ঠিক কি কি কর্মসূচি তার রয়েছে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে তাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি আগামী সপ্তাহের শুরুতে বা মাঝামাঝি তিনি আসবেন এবং বিজেপির যে 10টি বিভাগ রয়েছে সেই সমস্ত বিভাগে তিনি সাংগঠনিক বৈঠক করবেন। কিন্তু সেই বৈঠক তিনি বিভিন্ন এলাকায় গিয়ে করবেন নাকি কলকাতাতে করবেন তার কোনো সূচি এখনো স্পষ্ট হয়নি, অন্তত তেমনটাই বলছেন বিজেপি নেতৃত্ব। এবং একই সঙ্গে তার প্রকাশ্য কর্মসূচিও হয়তো থাকতে পারে, তেমনটাই বলছেন বিজেপি নেতৃত্ব। একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে বড়নগরের ছবিটা দেখাবো। সজল ঘোষ সেখানে পৌঁছে গেছিলেন বিজেপি প্রার্থী এবং সেখানে উত্তেজনা। ছবি দেখছেন আপনারা, বড়নগরের সজল ঘোষ তিনি পৌঁছেছিলেন TV9 বাংলা এক্সক্লুসিভলি। আমরা দেখাচ্ছি যে ছবি, বড়নগরে ভোট প্রচারে গেছিলেন তিনি এবং সেখানে পৌঁছানো মাত্রই সেখানে উত্তেজনা পরিস্থিতি। এই মুহূর্তে বড়নগরের ছবি দেখছেন আপনারা TV9 বাংলা এক্সক্লুসিভলি। সজল ঘোষ তিনি পৌঁছেছিলেন এবং তিনি পৌঁছানোর পর মুহূর্তেই সেখানে উত্তেজনা পরিস্থিতি হয়। ছবি দেখুন। আমরা আরো ডিটেইলস পাচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখি বড়নগরের টবিন রোডের কাছে মল্লিক কলোনিতে বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। উত্তেজনা ঠেকাতে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে বিজেপির প্রার্থী সজল ঘোষ। বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। ছবি দেখছেন সরাসরি TV9 বাংলা এক্সক্লুসিভ।